ওকে ওকে স্যার, তাহলে শুরু করছি। হ্যাঁ স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। রিসার্চ অপরচুনিটিস ফর এগ্রি বিজনেস গ্রাজুয়েট শীর্ষক সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেশনটি সঞ্চালনায় আছি আমি রেজওয়ানা জাহান, স্টুডেন্ট, ফ্যাকাল্টি অফ এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট। আজকে আছেন মোহাম্মদ মাহবুবুল আলম স্যার, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। আজকে স্যারের কাছ থেকে আমরা গবেষণা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে জানবো। আসলে 1 ঘন্টার সেশনে গবেষণার মতো বিস্তৃত একটি বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে জানা আমাদের পক্ষে সম্ভব না। তবুও যতটুকু প্রাথমিক ধারণা আমরা নিতে পারি স্যারের কাছ থেকে। তো স্যার, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা যেহেতু এগ্রি বিজনেসে পড়ছি, অনেকেরই ধারণা, মানে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন অনেক সময় দেখা যায় যে যেহেতু বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ছি, আমরা আসলে রিসার্চ করার জন্য কতটুকু যোগ্যতা রাখি, বা এ বিষয়ে স্যার আপনি আমাদেরকে কিছু বলুন। আচ্ছা, থ্যাংক ইউ রিজওয়ানা, থ্যাংক ইউ ফর দিস অ্যারেঞ্জিং দিস সেশন। এটা আমার জন্য একটা গুড অপরচুনিটিস যে তোমাদের কাছ থেকে একটু ইন্টারাকশন করা, তোমরাও রিসার্চ নিয়ে যে আগ্রহ দেখাচ্ছ বা এখনো ফিল আছে, বা তোমরা কি ধরনের চিন্তা করছো সেটা হয়তো আমি কিছুটা জানতে পারবো। বাট আমি প্রথমেই তোমার কোশ্চেনের অ্যান্সারটা বলে দিই যে তোমাদের মধ্যে যে এই একটা ভয়, এই ভয়টা এক ধরনের অলিক ভয়। হ্যাঁ, কারণ তোমাদের চিন্তা করতে হবে যে এগ্রি বিজনেস অ্যাজ এ সাবজেক্ট, এগ্রি বিজনেস ইজ এ নিউ সাবজেক্ট, নট অনলি ফর বাংলাদেশ বাট গ্লোবালি এটা একটা নতুন ধরনের সাবজেক্ট। আমি যদি গ্লোবাল কনটেক্সট বলি, বাংলাদেশের জন্য আরো নতুন সাবজেক্ট। আমি নতুন সাবজেক্ট এভাবে বলছি যে হ্যাঁ, আমরা এগ্রি বিজনেস হয়তো বা আজ থেকে আরো 10 ইয়ার্স আগে শুরু করেছি, কিন্তু সেটা আমরা একাডেমিক্যালি শুরু করেছি, আমরা ক্লাসরুম বেসড টিচিং এর কথা শুরু করেছি। এই স্টুডেন্ট গুলো যখন, আমাদের খুব বেশি ব্যাচ বের হয়নি। তো আমার কাছে মনে হয় যে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে প্রথম দিকটা একটু চ্যালেঞ্জিং মনে হয়, বাট যখন যেখানে যত বেশি চ্যালেঞ্জ সেখানে তত বেশি কিন্তু অপরচুনিটিস। তো আমি যেটা বলবো যে এগ্রি বিজনেসের জন্য তোমরা যেটা বলছো যে এখন আমরা কি রিসার্চ করব, উই আর নট aware about this or we are not sure, আর আমি সেখানে বলবো যে তোমাদের জন্য পুরো রাস্তাটাই ফাঁকা। রাস্তাটা ফাঁকা এই সেন্সে যে হচ্ছে ইউ ক্যান ডু রিসার্চ ইন লটস অফ ডিফারেন্ট টপিকস, মানে তোমরা অনেকগুলো টপিকস এর উপর রিসার্চ করতে পারো। তখন আমাদের জন্য কোশ্চিন হয়ে দাঁড়ায় যে আমরা কি রিসার্চ করব। এবং যখনই এখনকার যুগে যে ব্যাপারটা আসছে হচ্ছে ইনোভেশন। সিম্পলি আমার বিজনেসের ক্ষেত্রেও যখন আমরা দেখছি যে একটা বিজনেস আছে, আমি যখন ওই বিজনেসটাকে আবার কপি করি, যেটাকে আমরা কপি ক্যাট বলি, কপি ক্যাটিং বিহেভিয়ার, কপি করি, ওই বিজনেসটা কিন্তু সাস্টেনেবল হয় না। তোমরা বিজনেসের হিস্ট্রি হিসেবে জানো যে বিজনেসে কিছু না কিছু ইনোভেশন লাগে, সেটা সার্ভিস ইনোভেশন হোক, সেটা প্রোডাক্ট ইনোভেশন হোক, যেটা প্রাইস ইনোভেশন হোক, রিসার্চে আরো বেশি ইনোভেশন লাগে। তো খুঁজে বের করে একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু এগ্রি বিজনেসটা একবার নতুন একটা প্ল্যাটফর্ম, সো আমরা কিন্তু অনেক ধরনের রিসার্চ করতে পারি। এখন এগ্রি বিজনেস কে আছে, কিন্তু এগ্রিকালচারটা নতুন, কারণ এগ্রিকালচারটাকে আমরা চিন্তা করেছি এক ধরনের ভাবে, বাট এখন বাংলাদেশে এগ্রিকালচারটাকে চিন্তা করা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভস দিয়ে। আগে ফার্মার জমিতে, এখনকার যুগে যে ব্যাপারটা আসছে, সেখান থেকে ফসল আনবে, তার পরিবারের 12 মাসের খাবার রাখবে। হ্যাঁ, এখনকার যুগে ব্যাপারটা আসছে হচ্ছে ইনোভেশন থেকে, কিন্তু এখন এগ্রিকালচার অনেকখানি শিফটেড হয়ে যাচ্ছে। শিফটিং এগ্রিকালচার আমরা যেটাকে বলছি, কমার্শিয়ালাইজেশনের জায়গাটা চলে আসছে। যখন কমার্শিয়ালাইজেশনের জায়গাটা চলে আসছে, তখন ফার্মার চিন্তা করে যে ওয়েল নো, আমার শুধুমাত্র ফসল তৈরি করলে হবে না, এই ফসল উৎপাদনটা আমার প্রফিটেবল হতে হবে। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি চাহিদা মিট করবে, এবং এটা দিয়ে আমি এখানে লস করব না, আমি এখান থেকে আরো বেশি ইনকাম জেনারেশন করব। আর তখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন গুলো আস্তে আস্তে কিন্তু এখন এগ্রি বিজনেসের দিকে ওপেন হচ্ছে। এখন অনেক উদ্যোক্তা পাবা, অনেক এন্টারপ্রেনার পাবা যারা হচ্ছে বিভিন্ন বিজনেসে সাকসেসফুল, তারা আবার এগ্রিকালচারের দিকে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। অনেক কোম্পানি যাদের বিভিন্ন, আমরা যেটাকে বলি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এসইউবি বলি,
তাদের এসবিইউ বলি যেটাকে আমরা, তাদের অনেক এসবিইউ আছে, কিন্তু তার সাথে সাথে তারা একটা এগ্রিকালচার ভেঞ্চার খুলছে। হয়তোবা ইনিশিয়ালি তারা ট্রাই আউট করতে চাচ্ছে, এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, কিন্তু তাদের টার্গেটটা হচ্ছে যে না, আমি শুধু এটা এক্সপেরিমেন্ট করবো না, এখান থেকে আমি একটা গুডউইল বা একটা গুড রিটার্ন আমি পাবো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি পাবো। তার মানে হচ্ছে যে ফার্মারদের যে দৃষ্টিভঙ্গি, সেই যে পরিবর্তনটা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের যে কর্পোরেট অর্গানাইজেশন গুলো, তাদেরও কিন্তু দৃষ্টিভঙ্গি মানে চেঞ্জ হচ্ছে। আর কর্পোরেট বিজনেস গুলো যখন এই বিজনেস থেকে আসছে বা এগ্রি বিজনেসে ফোকাস করছে, তখন কিন্তু অপরচুনিটি তৈরি হচ্ছে। কারণ সেক্ষেত্রে আমার ট্রেডিশনাল বিজনেস যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো কিন্তু আমি এগ্রি বিজনেস একটা এন্টারপ্রাইজ হিসাবে আমিও কিন্তু সেই সেম প্রবলেম গুলো আমাকে ফেস করতে হবে। একটা ট্রেডিশনাল বিজনেসের যদি সাপ্লাই চেইন থাকে, একটা ট্রেডিশনাল বিজনেসের যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকে, একটা ট্রেডিশনাল সাপ্লাই চেইন বিজনেসের যদি তোমার কোয়ালিটি অ্যাসুরেন্স থাকে, তাহলে সেই এগ্রি বিজনেস যে বিজনেস, সেই বিজনেসও কিন্তু হিউম্যান রিসোর্স থাকবে, সাপ্লাই চেইন থাকবে, কোয়ালিটি অ্যাসুরেন্স থাকবে, প্রোডাকশন থাকবে। সো তোমার অপরচুনিটি অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমার হচ্ছে ব্রেথটা কম, কিন্তু আমার কিন্তু অপরচুনিটিজ আছে, কারণ সেই পরিমাণ এগ্রিকালচার গ্রাজুয়েট কিন্তু আমরা বের হয়ে আসতে পারছি না। এখন কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে লিঙ্ক আপ করব, সেই জিনিসটার জায়গা হচ্ছে আমাদের একটু দৃষ্টিভঙ্গি দিতে হবে। হ্যাঁ, যে আমার লিঙ্ক আপ আমি কিভাবে করতে পারি, আমি কিভাবে আর একটা জায়গা থেকে রিসার্চকে আমার ডিসিপ্লিনে আমি অ্যাডজাস্ট করব। হ্যাঁ, যেটাকে আমরা বলি যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ। তো এই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ স্ট্রিমটা খুঁজে বের করার জন্য, স্কোপটা খুঁজে বের করার জন্য হয়তোবা আমাদের চেষ্টা করতে হবে। বাট আমি তোমার অ্যান্সারে আবারও শেষ করছি, you have a challenge, that means you have a huge opportunities. থ্যাংক ইউ স্যার। স্যার যেহেতু লিঙ্ক আপের কথা বললেন, তো স্যার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যেহেতু ডাবল মেজর, একটা হচ্ছে এগ্রি বিজনেস, আবার হচ্ছে মেজর ইন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, তো স্যার আমরা আসলে রিসার্চের ক্ষেত্রে কোন জায়গাটাকে ফোকাস করব, অথবা আমরা এই দুইটা জিনিসকে কিভাবে সমন্বয় করতে পারি স্যার? ওকে, তোমাদের দুটো মেজরের কথা বলছে, একটা হচ্ছে ফাইন্যান্সিং, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, রাইট? না স্যার, এগ্রি বিজনেস। দেখো, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আগে প্রথমে চিন্তা করে দেখি। বাংলাদেশে যখন বিজনেস স্টুডেন্টের সাথে আমি কথা বলি, তখন ওদেরকে যখন জিজ্ঞাসা করি যে তোমরা কোন ব্যাপারে মেজর করবা, এগ্রি বিজনেস না, ধরো নর্মাল যখন আমি কোন একটা ফোরামে যাই, বিবিএ স্টুডেন্ট বা এমবিএ স্টুডেন্টের সাথে কথা হচ্ছে, আমি যদি 100 জন বা 10 জনের হিসাব করি, 10 জনকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি কোন সাবজেক্টে তোমার মেজরটা করছো, ওদের অ্যান্সার হয় 4 থেকে 5 জনের যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স। কেন? কারণ দিস ইজ দ্য মেন বিজনেস অ্যাকচুয়ালি সাবজেক্ট। হোয়াই? কারণ অর্গানাইজেশন গুলোতে আমার কিন্তু এই অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের স্টুডেন্টরা বেশি খুঁজে, কারণ অফিস ম্যানেজমেন্টের কাজ করতে হয়। 2 জন পাবো আমি এইচআরএম এ যেতে চাই, ঠিক আছে? এইচআরএম এর কাজ কি? একটা অর্গানাইজেশন কিন্তু এইচআরএম এর বডিটা খুব ছোট থাকে, বাট দে আর পাওয়ারফুল, রাইট? ছোট একটা বডি কিন্তু তারা পাওয়ারফুল, কারণ দে ডু দ্য বসিং, মানে তারা রিক্রুট করে, ট্রেন করে, কাউকে আবার জব থেকে ইভালুয়েশন করে। সো এই হিউম্যান কিছু করতে চায়। আবার বিজনেসের স্টুডেন্টরা আর একটা এখন একটা গ্রুপ আছে, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস পড়তে চায়, ঠিক আছে? এখন আমি যেটাকে বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে যখন তোমার নতুন, যেমন আমি কালকেও দেখছিলাম এক কোম্পানি তার নতুন এগ্রিকালচার ভেঞ্চার শুরু করেছে। আমি ফেসবুকে পেশা কৌশল নামে একটা গ্রুপে জড়িত, তারাও দেখলাম যে এগ্রিকালচার বেজে অনেক কাজ করছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বের হয়ে এসে তারা স্টার্ট আপ করছে, এবং তাদের স্টার্ট আপ হচ্ছে এগ্রিকালচার বেস। সো এই স্টার্ট আপ গুলো যদি একটা এস্টাবলিশ ফরম্যাটে আসে, তাহলে কিন্তু তারা এগ্রি বিজনেসের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এখনো মার্কেটিং এর স্কোপ আছে। যদি আমি মনে করি যে না, আমি মার্কেটিং রিসার্চ করব এখানে, এবং আমি আমার মার্কেটিং রিসার্চে যে এক্সপার্টিজ বা স্কিল গুলো আছে, সেগুলো আমি আমার যে এমপ্লয়ার, হ্যাঁ, তাদের কাছে আমি সেল করবো যে দ্যাট আই এম ভেরি গুড ইন মার্কেটিং, সেটা কিন্তু তোমার কাছে অপরচুনিটিস। কারণ মার্কেটিং এমন একটা টপিকস, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এমন একটা টপিকস তোমাদের মানে সাবজেক্টের জন্য, এগুলো হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট। আর ফাইন্যান্স অ্যাকাউন্টিং সবসময় লাগবে, ঠিক আছে? আর ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ পড়লে পরবর্তীতে তোমরা কিন্তু আরো হায়ার স্টাডিজে যেতে পারো, যেটা হচ্ছে তোমাদের প্রফেশনাল যে ডিগ্রি গুলো আছে, সেই জিনিস জায়গাগুলো কিন্তু তোমরা পড়তে পারো। আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টির জন্য স্টুডেন্টরা মাস্টার্স পিএইচডি পর্যন্ত যেতে পারে।
আর তোমাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং যাদের তাদের কিন্তু এই মাস্টার্স পিএইচডি ছাড়াও কিন্তু আরো অনেক স্কোপ আছে, তাই না? অনেকগুলো অ্যাক্রিডিয়েশন, আমি ট্রেনিং আছে, সার্টিফিকেশন আছে, এসিসিআই এই ধরনের কিছু। সো এগুলো কিন্তু তোমরা পড়তে পারো। এবং আমি যেটা মনে করি যে তোমরা যেটা মেইন স্ট্রিম বিজনেসের যে কোনো জায়গায় তোমরা ফিট ইন করতে পারো, কারণ তোমরা যা পড়ছো, জেনারেল ইউনিভার্সিটি যারা বিবিএ পড়ছে তাদের সাথে খুব একটা পার্থক্য নাই, আর তোমাদের স্পেশালাইজেশন হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে। সো আমি বলবো যে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এটা বাংলাদেশের জন্য হচ্ছে আমার খুব একটা মানে সবসময় একই রকম আছে, এখনো থাকবে। নাও এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এ তোমার মেজর করতে যাবে, তখন কি হয়, কম্পিটিশনটা বেড়ে যায়। কারণ আমার দেখা যাচ্ছে যে আমার এখান থেকে 45 বা 50 গ্রাজুয়েট বের হচ্ছে, 55 গ্রাজুয়েটের মধ্যে দেখা যাচ্ছে যে আমার 25 স্টুডেন্ট হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা মার্কেটিং এ মেজর করছে। ঠিক আছে, তখন কি হচ্ছে, মার্কেটে কম্পিটিশনটা বেশি হয়ে যাচ্ছে। অন্য ইউনিভার্সিটি গুলোর থেকেও কিন্তু ওরা ওই ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এ চলে আসছে, তখন তোমাকে একটা কম্পিটিশনটা বেশি হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, হয়তো মার্কেট অপরচুনিটি বেশি, এখানে 10টা জব আছে কিন্তু দেখা যাচ্ছে যে লোক আছে 50টা বা 60টা। আর অন্য সাবজেক্ট গুলোতে দেখা যাচ্ছে যে অপরচুনিটিজ আছে 3টা বা 4টা, কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আছে 10টা। তো এইটা তোমাকে একটা অ্যানালাইসিস করতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তোমার মন কি চায়, তোমার মানে হোয়াট ইউর হার্ট সেজ, তোমার মনটা কি চায়, সেটা তো কোন সাবজেক্ট তোমার ভালো লাগে। যে সাবজেক্ট তোমার ভালো লাগে সেটা যদি বাংলাও হয়, ভালো মতো পড়ো, ভালো মতো শেখো, মানে স্কিল জানো, তাহলে তুমি এখানে সাকসেসফুল হবা। এবং এটা একজন আমাকে বলেছিল এবং আমি এটা ফলো করেছি, মোটামুটি আমি এখন পর্যন্ত ফিল করি যে আই এম সাকসেসফুল। তো আমার যেটা বলে যে যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি করো, সেটা তুমি পড়ো, তুমি রাস্তা পাবা। বাট আমি একটা অপরচুনিটি যে জায়গায় দেখি, সেটা আমরা বলছি, আমি পুশ করছি না, কারণ তুমি পছন্দ করো না, তুমি কেন ওই সাবজেক্ট পড়বা। আমি বাংলাদেশের, আমি আমার অন্য স্টুডেন্টদের যখন একটা ফোরামে কথা হয় তখন আমি বলি যে বাংলাদেশের ভবিষ্যতে যে জবের একটা ডিমান্ড তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে সাপ্লাই চেইন স্পেশালিস্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কারণ তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশে এখন বিজনেস ট্রেন্ডটা চেঞ্জ হয়ে একটা ইলেকট্রনিক কমার্সের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো ইলেকট্রনিক কমার্সের মেইন প্রবলেমটাই চলে আসছে কিন্তু এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য। কারণ আমি একটা ওয়েবসাইট খুলে, আমি একটা প্রোডাক্টের ইনফরমেশন আপ করে, আমি কাস্টমারের প্রোডাক্ট কিন্তু প্লেস অর্ডার নিতে পারি, আমি আমার প্রোডাক্টটাকে মার্কেটিং করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সাপ্লাই চেইনের জন্য এই কোম্পানিগুলো কিন্তু তাদের গুডউইলটা ধরে রাখতে পারছে না। ব্যাকএন্ড যেটাকে আমরা বলি, ব্যাকএন্ড সিস্টেম, এই ব্যাকএন্ড সিস্টেমের জন্য আমার সাপ্লাই চেইন স্পেশালিস্ট কিন্তু খুব বেশি। আর পার্টিকুলারলি এগ্রিকালচারের ক্ষেত্রে সাপ্লাই চেইন হচ্ছে খুবই প্রবলেমেটিক। কারণ আমি প্রোডাক্টগুলো নিয়ে ডিলস করি যে প্রোডাক্টগুলো হচ্ছে পেরিসেবল, এমন প্রোডাক্টগুলো নিয়ে ডিলস করি যেগুলো মানুষ ফ্রেশ চায়, এমন প্রোডাক্টগুলো নিয়ে ডিলস করি যেগুলো হচ্ছে ফুড কোয়ালিটি বা ট্রেসেবিলিটি আমরা জানি না, তাই না? সো দেয়ারফর আমাকে যে কাজগুলো করতে হবে, আমাকে যে স্কিলটা গ্রো করতে হবে, আমাকে চিন্তা করতে হবে আজ থেকে 10 বছর পরে কি হবে। কারণ তুমি আজকে ফাইনাল ইয়ারে পড়ছো, তারপরে তুমি মাস্টার্স করবে আরো 2 বছর, তারপরে তুমি জবে যাবা, ধরো আরো 2-3 বছর জবে লাগবে, এবং তুমি জব করবা কত, নেক্সট 40 ইয়ার্স বা 45 ইয়ার্স জব করবা। তাহলে তোমার স্কিলটা ওইভাবে চিন্তা করতে হবে। সো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে সাপ্লাই চেইন রিলেটেড স্কিল গুলো যদি তোমরা এখন ডেভেলপ করতে পারো, সেটা মনে হয় তোমাদের ইন দা লং টার্ম ভালো একটা আউটপুট দিবে। এবং আলটিমেটলি যে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে তারা কিন্তু এই জায়গাটায় এসেই কিন্তু স্ট্রাগল করছে। হ্যাঁ, কাস্টমার মার্কেটিং বা ফাইন্যান্স অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিংও কিন্তু একটু ধরো এইভাবে নেগলেক্ট করছি না, বাট ফাইন্যান্স অ্যাকাউন্টিং কিন্তু একটু অনেকখানি অটোমেটেড হয়ে যাচ্ছে। আগে আমরা বিশাল লেজার বুক ইউজ করতাম, এখনো গভর্নমেন্ট স্কুলে মানে যদি মফস্বলের দিকে ব্যাংকে যাও তুমি দেখবা যে বিশাল লেজার বুক মেনটেন করা হচ্ছে, কিন্তু এখন এটা কিন্তু আইটি তে চলে আসছে, তাই না? তো আমার কিন্তু ওইখানে কিন্তু একটা রিসোর্স বা এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিন্তু একটু শিঙ্কেজ হয়ে যাচ্ছে। কিন্তু সাপ্লাই চেইনটাও আমরা এখন আরএফআইডি ইউজ করছি, আমাদের ক্লাসে বলেছি যে আরএফআইডি ইউজ করছি, ট্র্যাক করতে পারছি, কিন্তু সাপ্লাই চেইন, এগ্রিকালচার সাপ্লাই চেইনে এত বেশি ডাইনামিক কন্ডিশন তৈরি হয়ে যায়, সো হিউম্যান ইনভলভমেন্টটা এখনো বেশি অনেক জরুরি। তো আবার আমি বলবো যে তোমাদের যদি বাংলাদেশে টার্গেট করো, তুমি এই সাবজেক্টগুলো ডেফিনেটলি পড়তে পারো, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং। এট দ্য সেম টাইম আমি বলবো যে তোমাদের একটু
টপিকস মানে সাপ্লাই চেইনের দিকে একটু নজর রাখা উচিত, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে নজর রাখা উচিত, যাতে তোমরা ভবিষ্যতে এই সুযোগগুলো যখন তৈরি হবে তখন যেন তোমরা গ্রাফ করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমি একটা কথা বলি, আমি আমার মাস্টার্স স্টুডেন্ট বলি, আমার মাস্টার্স স্টুডেন্ট আমার কথা শুনে না যদিও, আমি যেটা বলি যে ভাই, ইফ ইউ রাইট ওয়ান সেন্টেন্স প্লিজ রিড আউট 10 সেন্টেন্স। এটা হচ্ছে আমার ফার্স্ট মেসেজ টু এভরিওয়ান, যে তুমি বলার আগে, লেখার আগে ভাই 10টা কথা শোনো আর 10টা লাইন পড়ো, তারপরে তুমি একটা লাইন লিখো। আমরা যেটা করি যে আমরা একটা লাইন লিখি, পড়ি, আর 5টা লাইন লিখি, 10টা লাইন লিখতে পারি না আমরা। হ্যাঁ, তো এইটা একটা প্রবলেম। কারণ আমাদের জন্য, রিসার্চের জন্য, দেখো আমি এই কথাটা শুধু তোমাদের জন্য না, আমি হয়তোবা এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা আমি এখন বলবো, যেটা আমার কলিগদের সাথে বা অন্যরা অন্যভাবে নিতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই, প্রতিটা সাবজেক্টের একটা বাউন্ডারি আছে। আমি যে বাসাটায় আছি, এই বাসার কিন্তু বাউন্ডারি আছে, আমার বাসার কিন্তু বাউন্ডারি আছে। আমি যদি আজকে এই লাইভটা, মানে তোমার এই প্রোগ্রামটা যদি আমার বাসার দরজা খুলে আরেকজনের বাসার সামনে যাই করি, ও কিন্তু বিরক্ত হবে না? ঠিক আছে, প্রতিটা বাউন্ডারি আছে। আমার সাবজেক্টের বাউন্ডারি আমাকে দেখতে হবে, ফিজিক্স, আমি ক্লিয়ারলি বলি যে এটা ফিজিক্স সাবজেক্ট, ক্লিয়ারলি বলি এটা কেমিস্ট্রি সাবজেক্ট। কেন? এই জন্য এদেরকে বলি ন্যাচারাল সায়েন্স, কারণ আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে কোর সাবজেক্ট। আর অন্য যে সাবজেক্ট গুলো আমরা তৈরি করে নিয়ে আসছি আজকে, হ্যাঁ, ইকোনমিক্স এর কোর সাবজেক্ট, তো এগুলো কিন্তু বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, কিন্তু তারপরে প্রতিটা সাবজেক্টের একটা বাউন্ডারি আছে। তো আমাকে এই বাউন্ডারির ভিতরে থেকে কাজ করতে হবে, আমাকে জানতে হবে যে আমি আসলে কোন লেভেলে কাজ করছি। সো আমার জন্য, আমার কথা স্টুডেন্টের জন্য আমার ইয়া হচ্ছে, তুমি যে ভালো রিসার্চ করতে চাও, এই যে তোমরা এখনই ক্লাস করছো, তোমার আন্ডার গ্রাজুয়েট থেকে ক্লাস করছো, দেখবো যে স্যাররা ক্লাসের রুমের মধ্যে অনেক কথা বলেন, হ্যাঁ, অনেক রিসার্চ রিলেটেড কথা বলেন, অনেক এভিডেন্স। কোন টপিকসটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ব্রড টপিকস, স্পেসিফিক হওয়ার দরকার নেই, রিসার্চ আমি স্পেসিফিক করব, কিন্তু কোন টপিকসটা তোমার ভালো লাগছে? কারণ এইটা তুমি এখনো ফাইনাল ইয়ারে আছো, তোমার এখনো স্কোপ আছে যে টিচার একটা জিনিস, একটা থিওরি বুঝাচ্ছে, অথবা একটা কম্পোনেন্ট বুঝাচ্ছে, একটা থিওরি বোঝানোর সময় একটা এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ, সেই এক্সাম্পল থেকে দেখার চেষ্টা করো যে তোমার এখানে কি স্কোপ আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের এখানে বাংলাদেশের একটা অপরচুনিটিস খারাপ যে আমাদের সময় ছিল, যেটা হচ্ছে যে আমাদের জার্নালে অ্যাক্সেস নাই। এটা আমি বারবার বলেছি যে আমাদের আসলে জার্নাল অ্যাক্সেস দরকার, আমার জার্নাল ডেটাবেজে অ্যাক্সেস দরকার। সো জার্নাল ডেটাবেস মানে হচ্ছে যে আমার যেখানে গেলে আমি সব ধরনের জার্নালে অ্যাক্সেস পাবো। তো আমাকে কি করা উচিত, যে রিসার্চ টপিক যখন আমি ফিক্স করব, তখন বিভিন্ন জার্নালের টপিকস গুলো দেখবো যে কি ধরনের রিসার্চ আসলে হচ্ছে, গত 2 বছরে কি ধরনের রিসার্চ হয়েছে, পাবলিশ হয়েছে, গত 5 বছরে কি ধরনের রিসার্চ হয়েছে, গত 10 বছরে কি ধরনের রিসার্চ হয়েছে, এটা তোমার মাথা ব্যথার দরকার নাই। কারণটা কি? কারণ মাঝে মাঝে এরকম হয় যে কোনো একটা রিসার্চ এত বেশি হয়ে গিয়েছে যে ওই ব্যাপারে তোমার রিসার্চ যদি করো, তাহলে মানুষ, মানে অডিয়েন্স, এই জিনিসটা আর পড়তে চাবে না। কেন পড়তে যাবে না? মানুষ ওই ব্যাপারে অনেক জেনে যায়। আর একজন গবেষকের জন্য চ্যালেঞ্জটা কি? গবেষণার জন্য চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষ যে জিনিসটা আজকে চিন্তা করবে, তোমাকে চিন্তা করতে হবে 2 বছর আগে। কেন চিন্তা করতে হবে? তুমি যেদিন তোমার গবেষণা শুরু করবা, সেখান থেকে শুরু করে, তুমি যদি মাস্টার্স স্টুডেন্ট হও, তোমার এই গবেষণা শেষ হতে 2 বছর লাগবে। তুমি যদি পিএইচডি গবেষক হও, তোমার এই গবেষণা শেষ করতে 5 থেকে 7 বছর লাগবে, পাবলিকেশন সহ। তো তুমি যখন পাবলিকেশন করবা, তখন যদি তোমার টপিকসটা পাবলিশ হবে, মানুষ যদি ওই টপিকসটা সম্বন্ধে খুব ভালো মতো জেনে যায়, তাহলে মানুষ তো তোমার পেপার পড়বে না। পড়বে কি? পড়বে তো না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে চিন্তা করতে হবে ইমার্জিং টপিকস গুলো কি, হ্যাঁ, কোন টপিকস গুলো ভবিষ্যতে আসছে। আমার সুপারভাইজার আমাকে বলেছিল, মাহবুব, পিক এ টপিকস, যে টপিকসের উপর তুমি কাজ করবে, যখন এই পেপার পাবলিকেশনে হবে, মানুষ যখন গুগলে সার্চ করবে ওই টপিকস নিয়ে, তখন তোমার পেপারটা সবার সামনে আসবে। সো তোমাকে 5 বছর পরেরটা চিন্তা করতে হবে, তুমি 5 বছর পিছনেরটা চিন্তা করবো না। আমাদের সময় কি হয়? আমাদের সময় হয় 5 বছর পরেরটা আমরা চিন্তা করি, এখন কাজ করা শুরু করি। কারণ আমরা স্টুডেন্ট বলি যে প্রিভিয়াস রিসার্চ দেখো। আমরা প্রিভিয়াস রিসার্চ দেখতে বলি কেন জানো? আমরা প্রিভিয়াস রিসার্চ দেখতে বলি এই কারণে, কি কাজ হয়ে গেছে, কোন কাজটা হয়নি, এটা বের করার জন্য, যেটাকে আমরা বলি গ্যাপ অ্যানালাইসিস। আমরা তোমাকে বলি এই কথা যে তুমি প্রিভিয়াস রিসার্চ দেখো,
প্রিভিয়াস 5 বছর 10 বছর রিসার্চ দেখো, রিসার্চ ট্রেন্ডটা দেখো যে কি কাজ হয়ে গেছে এবং কি কাজ হয়নি, স্কোপটা কি, তোমার স্কোপটা কি, তোমার স্কোপটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এবং যে স্কোপটা আইডেন্টিফাই করবা যেটা হচ্ছে ভবিষ্যতে কাজে লাগবে, মানুষ বিষয়টা সম্বন্ধে খুব বেশি ভালো জানে না। তারপর আমি বলবো যে পিএইচডি স্টুডেন্ট, মাস্টার্স স্টুডেন্টের জন্য আমি এত বেশি প্রেসার দিব না, বাট আমি তারপরে বলবো যে মাস্টার্স স্টুডেন্টের জন্য উচিত হবে এমন একটা টপিকস খুঁজে বের করা যে টপিকসটা হচ্ছে ইমার্জিং, যে টপিকসটার আসলে একটা ভ্যালু আছে। কারণ যখন তুমি তোমার এই সিভিতে তোমার টপিকসটা লিখবা এবং যখন কোথাও একটা সাবমিট করবা, যাতে মানুষ বলে যে ওকে ফাইন, তুমি তো একটা কন্টেম্পোরারি টপিকস নিয়ে রিসার্চ করেছো এবং তুমি যে রিসার্চটা করেছো সেটা তো খুব ভ্যালু আছে, এটা ডিভ্যালু হয়ে যায় নাই। তো এই জন্য আমি বলবো যে তোমাদের আসলে জার্নালস গুলো একটু ফলো করা উচিত। হ্যাঁ, জার্নালসে তুমি সব জার্নালস হয়তো বা তুমি পেপার পুরোটা পড়তে পারবে না, কিন্তু জার্নালের টপিকস তুমি দেখতে পারো, জার্নালে তুমি অ্যাবস্ট্রাক্টটা ফ্রি, অ্যাবস্ট্রাক্টটা তুমি দেখতে পারো এবং সেখান থেকে কিন্তু তুমি আইডিয়া নিতে পারো যে ঠিক আছে এখানে এই কাজটা হয়েছে, আমাদের ইকোনমিতে আমি এটা দেখি, বাংলাদেশের কনটেক্সটে আমি দেখি। যদিও এখন বলছে যে একটা রিসার্চ এক জায়গায় হয়ে গিয়েছে, সেই রিসার্চটা বাংলাদেশে বা অন্য একটা জায়গায় রেপ্লিকেট করে কোনো লাভ হয় না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি একটা রিসার্চ রাজশাহীতে হয়েছে, ওই রিসার্চটা তুমি নওগাঁয় করবা অথবা সিলেটে করবা, এটা আসলে কোনো রিসার্চ না। যদিও আমরা অনেকে এই ধরনের রিসার্চ করি, আমাদের ফ্যাকাল্টিরাও আমরা এইভাবে রিসার্চ করি। এখন কোন জার্নালে ডিরেক্টলি বলে দিচ্ছে যে এই ধরনের কোন রিসার্চ পাবলিক সাবমিট করা যাবে না, ডিরেক্টলি লিখে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কি হবে, হ্যাঁ অন্য একটা কালচার থেকে, অন্য একটা কনটেক্সট থেকে যে রিসার্চটা, সেটা আমি এখানে রেপ্লিকেট করে দেখতে পারি। তো আমার সাজেশন হবে যে রিড রিড রিড, ইউ উইল ফাইন্ড দ্য টপিক। হ্যাঁ, তারপরে আমি আমার মাস্টার্স স্টুডেন্টকে বলি যে তুমি একটা ব্রড টপিকস নিয়ে আমার কাছে আসো। আমার কাছে কেউ যদি আসে, আমি কিন্তু ডিরেক্টলি বলি না যে ঠিক আছে তুমি এই প্রজেক্টে কাজ করো, আমার একটা প্রজেক্ট আছে বা আমি এই রিসার্চটা করছি, আমি এটা পড়ছি, তুমি এটা নিয়ে করো। কেন? এই স্টুডেন্টটাই 2 সেমিস্টার পরে আমাকে ব্লেম দিবে যে এই টপিকসটা তো আমার একটুও পছন্দ না, স্যার জোর করে দিয়েছে। তা আমি কেন এই দায়িত্ব নিব? রিসার্চ তো আমার না, রিসার্চ তো তোমার, তুমি করছো, আমি তোমাকে হেল্প করছি। আচ্ছা একটা কথা বলি, সুপারভাইজারের দায়িত্ব কি জানো? তোমাকে শুধু কোশ্চেন করা। হ্যাঁ, তুমি যত রিসার্চ নিয়ে আসবে আমি তোমাকে শুধু কোশ্চেনই করবো। যখন দেখবো যে তোমার কোশ্চেনের আমার কোশ্চেন করার স্কোপ কমে গেছে, তখন বুঝবো ওকে ফাইন, ইউ আর রেডি টু গো। ঠিক আছে? তো একটা ভালো পিএইচডি যখনই তুমি প্রেজেন্টেশন করো, তখনই তোমাকে কিন্তু লোকজন শুধু কোশ্চেনই করবে, তোমার এটা হয়নি, ওটা হয়নি, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এটা হলে কি হবে, এটা হলে কি। Once you stop all the people's mouth, that means you are the boss in your research. মানে ওই টপিকটা তোমার চেয়ে কেউ ভালো জানে না, কারণ তুমি ওই কাজটা করেছো। এই ব্যাপারটা, এই কনফিডেন্সটা আমি মাস্টার্সের স্টুডেন্টদের মধ্যে খুব কম দেখি। কেন হয় এটা? কারণ তারা পার্শিয়ালি রিসার্চ করার চেষ্টা করে, সুপারফিশিয়ালি রিসার্চ করার চেষ্টা করে। তুমি যদি তোমার রিসার্চ ভালো জানো, যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন দিতে হতো আমার পিএইচডি লাইফে। ইভেন এখনো কিন্তু আমাকে প্রতি সপ্তাহে না, এখনো কিন্তু ফাঁকিবাজি করি। আবার এখনো কিন্তু ফ্রাইডে আমি মিটিং করি আমার প্রফেসরদের সাথে, এবং আমি একটু ফাঁকিবাজি করি। মানে আমাকে বলে যে কে প্রেজেন্টেশন দেবে, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে প্রেজেন্টেশন দিই। জানে যে এখন বিজি, কারণ ওই লাইফটা শুধু রিসার্চ করতাম, এখন তো অনেক কিছুই করি, তাই না? ব্রেড অ্যান্ড বাটারের জন্য অনেক কিছু করতে হয়। তো এখন তো ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু যখন আমরা প্রেজেন্টেশন করতাম প্রচুর কোশ্চিন আসতো। হ্যাঁ, প্রচুর কোশ্চিন এবং অনেক হিউমিলিটেড কোশ্চিন আসতো, যে মানে তুমি এমন হয় মিটিংটা শেষ করে যাওয়ার পরে তুমি এত ডিমোরালাইজ, তোমার আছে ডিনার করতে ইচ্ছা করছে না, হ্যাঁ বন্ধুর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, এরকম কত ডিপ্রেস টাইম গেছে। কিন্তু যখন ডিফেন্স গেলাম, তখন যে কোশ্চিন গুলো আসলো সেগুলো আমার কাছে মনে হলো ওকে ফাইন, পানি ভাত। মানে এই যে পানি ভাত যদি আমি পছন্দ করি না, মানে একটা উপমা দেওয়ার জন্য বললাম আর কি। সো তোমার রিসার্চকে তুমি সবচেয়ে ভালো জানবা। এরপরে আমার ডিফেন্সে কয়েকদিন পরে আমি আমার এই মিটিং এ বসে আছি, বাইরে থেকে একটা ডেলিগেট আসছিল। তো উনি রিলেটেড আমার টপিকস এর রিলেটেড একটু কাজ করে। তো ওনার প্রেজেন্টেশনের সময় আমার সুপারভাইজার আমাকে বলতেছে, মাহবুব ইউ গো ফার্স্ট। আচ্ছা, আমি কেন ফার্স্টে কোশ্চেন করবো? কারণ উনি বাইরে থেকে ডেলিগেট আসছে, এখানে আরো লোকজন আসছে। না, তুমি এই ব্যাপারে 3 বছর পড়াশোনা করেছো, আমাদের মধ্যে তুমি এই তোমার টপিক সম্বন্ধে ভালো জানো, অথবা তুমি ফার্স্টে কোশ্চেন করবা, তারপরে আমরা করবো। সো দিস শুড বি ইউর কনফিডেন্ট। মানে তোমার এই কনফিডেন্সটা থাকতে পারে, এবং অ্যাজ এ সুপারভাইজার আমারও কিন্তু সেই কনফিডেন্সটা থাকতে হবে তোমার উপর, তাই না? আমি তখন বলবো যে তুমি সবচেয়ে ভালো জানো এই টপিকসটা, কারণ তুমি এটা পড়েছো। তো আমি যেটা বলবো যে আগে পড়াশোনা করতে করতে তোমাদের মধ্যে একটা সেন্স চলে আসবে। আমি তো তোমাদের একটা বলি, হুমায়ুন আহমেদের গল্প দিয়ে বলি, এটাকে বলা হয় রাইটার ব্লক। রাইটার ব্লক মানে কি জানো?
রাইটারদের কোনো সময় আসে যে তারা লিখতে পারে না, তখন কিন্তু তারা খুব ইরিটেট হয়ে যায়। হ্যাঁ, কারণ রাইটার ব্লক কেন হয়, আমার পার্সোনাল লাইফে যেটা হয়, দেখা যাচ্ছে আমার একটা রিসার্চ টপিক লিখতে হবে, আমি অনেকদিন শুধুমাত্র টিচিং করেছি অথবা তোমাদের খাতা দেখেছি, হ্যাঁ, বা অন্য কাজ করেছি, আমি লিখতে বসতে রিসার্চ পেপার লিখতে পারি না। আমার দিনের পর দিন চলে গেছে, আমি সকালবেলা কম্পিউটার অন করেছি, রাত 12টা-1টা হয়ে গেছে, দেখা যাচ্ছে আমি মাত্র 3 লাইন 4 লাইন 5 লাইন লিখেছি, কারণ সেদিন আমার লেখাই আসে না। তো এটা কি, এটা প্র্যাকটিস। তখন আমি কি করি, তখন আমি দেখা যাচ্ছে গান শুনতাম বা কম্পিউটারের সামনে বসে থাকি অথবা ঘুমাই। হ্যাঁ, 2-3 দিন পরে এমন একদিন দিন আসে, তখন দেখা যাচ্ছে যে আমি দিনে 2000 3000 4000 ওয়ার্ড মানে আমি লিখে ফেলছি। তো এই লিখা মানে কি, লিখা মানে ধরো বিভিন্ন জার্নাল পড়ে লিখা, পড়ে সেটাকে অ্যানালাইসিস করে সেটাকে নিজের মতো করে লিখা, যাতে প্লাজারিজম না হয়, যেটা তোমার এখনকার হট টপিকস, তোমরা অনেকে ফেসবুকে শেয়ার করছো অনেক কিছু টপিকস। আচ্ছা, এই ব্যাপারে আমাকে 5 মিনিট সময় দিও, আমার একটু রিসার্চ মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো ব্যাপারটা নিয়ে। বাট আমার কথা হচ্ছে যে তুমি যত বেশি পড়বা তত বেশি তুমি লিখতে পারবে। এখন কথা হচ্ছে তোমার সময় আছে কিনা রিসার্চ করার, কারণ তুমি তো বিসিএস দিবা, তুমি প্রাইভেট চাকরির জন্য তুমি প্রিপারেশন নিবা, তুমি জিম্যাট দিবা, তুমি জিআরই দিবা, তুমি আইএলটিএস দিবা, তোমার এই সময় আছে কিনা এটা প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, আমি যেটা বলি যে টাইম ম্যানেজমেন্ট করো, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট করো প্রতিদিন। এখন তো খুবই সুবিধা, এখন তো আমার মাঝে মাঝে ল্যাপটপে পড়াশোনা করতে ইচ্ছা করে না, কিন্তু মোবাইল ফোনে পড়াশোনা করি, যদি চোখের উপর প্রেশার পড়ে, বা ট্যাবে পড়াশোনা করি, বা একটু হুট করে টপিকস চলে আসে। তোমাদের জন্য অনেক সুযোগ, তোমরা রিসার্চ গেটে তোমাদের সাবস্ক্রাইব করতে পারো, তোমরা লিঙ্কডইনে প্রোফাইল খুলতে পারো এবং বিভিন্ন প্রফেসরদের ফলো করতে পারো, তাদের প্রজেক্ট কি হচ্ছে, যারা রিসার্চ গেটে যাদের অ্যাকাউন্ট আছে তোমরা দেখবে যারা প্রজেক্ট করছে সেই প্রজেক্টের ইনফরমেশন দেয়, পেপারের ইনফরমেশন দেয়, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট গুলো পড়তে পারো। সো এগুলো দেখতে দেখতেই কিন্তু তোমার মধ্যে একটা আইডিয়া আসবে যে না, এই টপিকস গুলো আমার ভালো লাগে। ঠিক আছে, যখন টপিক সিলেকশন করবে তখন ওই টপিকস রিলেটেড পড়াশোনা গুলো শুরু করো। আর একটা স্কিল আমি বলি স্টুডেন্টদের এখন থেকে ডেভেলপ করা উচিত, সেটা হচ্ছে সার্চিং স্কিল। হ্যাঁ, এটা গুগল সুইচে সার্চ না, যখন আমরা ডাটাবেসে সার্চ করি তখন আমাদের এই সার্চিং স্কিলটা আমাদের ডেভেলপ করা উচিত। আমরা কিভাবে সার্চ করব, কারণ আমরা মনে আছে আমরা যখন মাস্টার্স স্টুডেন্ট ছিলাম তখন আমরা কোনো পেপারই খুঁজে পেতাম না, ঠিক আছে। আর এখনো স্টুডেন্ট যখন এসে বলে যে স্যার এই ব্যাপারে কোনো টপিক রিসার্চ হয়নি, আমি তাই নাকি, রিসার্চ হয়নি নাকি, আসলে দেখি রিসার্চ হয়েছে কিনা। আমি এই গল্পটা প্রায় বলি, আমার স্টুডেন্ট ছিল, নাম বলি সঞ্জিদা, শি ডিড ট্রিমেন্ডাস গুড ওয়ার্ক। তো ও আমাকে বলে প্রথমে এসে, স্যার আমি তো কোনো টপিকস পাই না, আপনি কি এমন টপিক দিয়েছেন, আমি রিভিউ লিখতে পারি না। আর ডিফেন্স দেওয়ার পরে থিসিস যেদিন বাইন্ডিং করে আমার টেবিলে দিল, তখন আমাকে বলে যে স্যার আমি কি রিসার্চ করলাম, কেন তুমি এই কথা বলো, তুমি তো খুব ভালো কাজ করছো, আমি রিয়েলি প্রাউড অফ ইউ। ও বলে যে স্যার আমি এখন সার্চ দিয়ে দেখি যে সব টপিকস স্যার আমার রিলেটেড। মানে হচ্ছে যে ও অতদিনে 1.5 বছর এসে বুঝে গেছে যে আসলে কিভাবে সার্চ করতে হয়। ঠিক আছে, তাহলে তো ও যে আমার কন্ট্রিবিউশন কি, আমি বললাম যে তোর কন্ট্রিবিউশন আছে যে তুমি এই এগ্রিকালচার এক্সটেনশনে এই ধরনের রিসার্চ কেউ করে নাই, এটাই তোমার কন্ট্রিবিউশন, এই ডিপার্টমেন্টে তোমার কন্ট্রিবিউশন, এবং এটাই হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ। এই জন্য আমি বলি যে তোমার বিজনেস রিলেটেড যে টপিকস গুলো আছে বা রিসার্চ গুলো আছে, সেগুলো যদি তুমি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারো, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে একটা নতুন ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি একটু হলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং আমি এগ্রি বিজনেসের জার্নালও কিন্তু এখন নতুন হচ্ছে, এগ্রিকালচার এগ্রি বিজনেস এন্ড রিসার্চ ইকোনমিক্স, ইমার্জিং এগ্রি বিজনেস ইন ইমার্জিং অন ডেভেলপিং কান্ট্রিজ, এই ধরনের অনেক কিন্তু জার্নাল গুলো আসছে, এগ্রি বিজনেস ফোকাস জার্নাল গুলো আসছে। তো তুমি যদি ওই জার্নাল গুলো ফোকাস করো তাহলেও কিন্তু তুমি কিন্তু অনেক টপিকস পাবা। তার সাথে সাথে মেইন স্ট্রিম যে জার্নাল গুলো আছে, যেমন আমি তোমাকে বলি যে অপারেশনাল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, একাডেমি অফ ম্যানেজমেন্ট খুবই থিওরিটিক্যাল কাজ করে, তোমাদের লেভেলে একাডেমি অফ ম্যানেজমেন্টের পেপার বুঝতে পারা খুবই ডিফিকাল্ট, বাট একাডেমি অফ ম্যানেজমেন্টের পেপার খুবই থিওরিটিক্যাল, ম্যানেজমেন্ট সবসময় থিওরিটিক্যাল কাজ করে। কনজিউমার রিসার্চ, ঠিক আছে। এখন দেখো আমাকে তোমরা বলবো, একটু পরে হয়তো জিজ্ঞেস করবো স্যার আমাদের রিসার্চ কি টপিকস আছে, আরে ভাই বাংলাদেশের জন্য তো কনজিউমার রিসার্চ একটা বিশাল টপিকস। এখন দেখো বাংলাদেশের লোকজন সেফ ফুডের জন্য পাগল হয়ে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এখন অর্গানিক ফুডের জন্য পাগল হয়ে যাচ্ছে, বাংলাদেশের লোকজন হাইজিনের জন্য পাগল হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ডে এগ্রিকালচার পুরো চেঞ্জ হয়ে চলে আসতেছে নিউট্রিশন সেন্ট্রিক এগ্রিকালচার, তাই না? এখন আমরা চলে আসছি যে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস চলে আসছে, মানে এন্টারপ্রেনারশিপের উপর চলে আসছে। এখন আমি যেটাকে আমার কলিগ পার্টনার আছে, জুনিয়র পার্টনার যদিও,
ও চাইনিজ ইউনিভার্সিটিতে জব করে, তো ও কাজ করে হচ্ছে তোমার এই এন্টারপ্রেনারশিপ নিয়ে। তো বিদেশের এন্টারপ্রেনারশিপ পেপার গুলো কি নিয়ে আছে? ফর্মাল ইকোনমি নিয়ে আছে। ফর্মাল ইকোনমি মানে হচ্ছে বিশাল বিশাল ফার্ম, তাদের এন্টারপ্রেনারশিপ একরকম, আর আমাদের কি বলি আমরা নন ফর্মাল ইকোনমি, নন ফর্মাল আমরা বলি এন্টারপ্রেনারশিপ, নন ফর্মাল ইকোনমি। সো নন ফর্মাল ইকোনমি কিন্তু এক ধরনের বিজনেস আছে। ছোট্ট একটা উদাহরণ দিই, মনে হয় টাইম বেশি নিয়ে ফেলছে। আমার এক মেসিডোনিয়ান মানে কলিগ ছিল, ফ্রেন্ড ছিল। তো ওদের ফ্যামিলির ওয়াইন বিজনেস ছিল। মেসিডোনিয়াতে কিন্তু খুব ভালো গ্রেপস হয়, তো তাদের ওয়াইন বিজনেস ছিল। তো ও হচ্ছে মেসিডোনিয়া থেকে হংকং এ চলে আসলো এবং সে পিএইচডি মাস্টার দুটোই ইনফরমেশন সিস্টেমে করেছে। ওর আসার একটা মেইন কারণ ছিল যে সে হচ্ছে এই এশিয়ান বিজনেসটাকে আন্ডারস্ট্যান্ড করা এবং চায়নাতে তার তার ব্র্যান্ডটাকে ডেভেলপ করা। সো মেসিডোনিয়া থেকে সে ওয়াইন এক্সপোর্ট করে নিয়ে এসে, ইম্পোর্ট করে নিয়ে এসে সে চাইনিজ বেল্টে তার বিজনেসটা এস্টাবলিশ করলো। তার সাথে সাথে কিন্তু সে কিন্তু পিএইচডি করলো। এবং তার ধারণা কেন ছিল না কেন, যে চাইনিজ ইকোনমি কিন্তু অনেকখানি ফর্মাল আবার ইনফর্মাল, কিন্তু আমেরিকান ইকোনমি, ওর প্রোডাক্টটা যখন মেসিডোনিয়া থেকে সে আমেরিকায় যখন সে ইম্পোর্ট করতো তখন কিন্তু খুবই ফর্মাল ইকোনমি। মানে দেখা যাচ্ছে যে একটা চালান, একটা যখন তার একটা শিপমেন্ট তার যেত, সবকিছু রিটেন। হ্যাঁ, এখানে তোমার মানে রিটেনের বাইরে কিছু নাই। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এখনো এক জিনিস আছে যে ওই দোকান থেকে বলছে ভাই তোমার জিনিস দাও তো, আমাকে এক বস্তা চাল দাও তো, পরে আমি টাকা দিব। এরকম কিন্তু হয় না? এরকম হয়, কিন্তু বাংলাদেশে এন্টারপ্রেনার কিন্তু এরকম যে মুখের উপর অনেক বিজনেস হয়ে যাচ্ছে, কারণ ট্রাস্টের উপর বিজনেস হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ইনফর্মাল ইকোনমির একটা চ্যালেঞ্জ, আবার অপরচুনিটিস। তো ফরেনাররা কিন্তু এই ধরনের, মানে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ধরনের কিন্তু কালচার নাই। যেটা চাইনিজে ওরা বলে গুয়াংসি, ওরা বানানটা GUANXY, গুয়াংজি। আমি ওর সাথে কথা বলতে বলতে, যেহেতু আমরা মাঝে মাঝে শেয়ার করতাম একজন রিসার্চ, আমি দেখতাম। ঠিক আছে, তো এই ইকোনমিটা আছে বাংলাদেশে, কিন্তু এই অপরচুনিটি আছে আমাদের কিন্তু। আমাদের যে রুরাল ইকোনমি, রুরাল মাইক্রো ফিন্যান্স, তারপরে যে এই রুরাল এন্টারপ্রেনারশিপ, নাও একজন অলরেডি কোশ্চেন করেছে যে আইসিটি নিয়ে আমাদের কাজ করে। ডেফিনেটলি, ওয়াই নট? ইলেকট্রনিক কমার্সের বাংলাদেশে দেখো এত গ্রোথ হয়েছে। আমি কয়েকদিন আগে, এই তো গত সপ্তাহে মনে হয় না, 3-4 দিন আগে একটা লাইভ ছিল, এই যে গ্রামীণ উদ্যোক্তাদের ই কমার্সের যেটা গুরুত্ব, এরকম আমাদের তোমাদের মুকুল স্যার মডারেটর ছিলেন ওখানে। তো ওখানে আমি বলেছি যে বাংলাদেশের ইলেকট্রনিক কমার্স এগ্রিবেজ হবে, কারণ এই প্রোডাক্ট অনেক কোম্পানি আছে, চলবে, কিন্তু বাংলাদেশের মানুষ এই যে ইউনিকনেসটা চায়। হ্যাঁ, ওখানে ইক্যাবের একজন ছিল, উনি বলে যে যশোরের খেজুরের গুড় যশোরে যায় পাইনি, ঢাকায় বসে খেয়েছি। তো বাংলাদেশের কিন্তু ই কমার্সও কিন্তু তোমার এই আমার ই কমার্সের রেভলিউশন হবেই হচ্ছে এগ্রিবেস, কারণ এগ্রিকালচারের লোকজন, মানে মানুষ কিন্তু এই ইউনিক জিনিসগুলো চায়, প্রোডাক্ট গুলো চায়। সো আমরা ডেফিনেটলি ওখানে আমাদের ফোকাস করতে পারি। তো আমাদের রিসার্চের স্কোপ আছে, আমাদের শুধু পিক করতে হবে আর কি। ধন্যবাদ স্যার। স্যার এতক্ষণ তো শুনলাম যে রিসার্চের স্কোপ নিয়ে অনেক কথা শুনলাম। স্যার এবার আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই স্যার, রিসার্চটা করব কিভাবে আমরা, মানে প্রসিডিউরটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। আচ্ছা, আমি খুবই সংক্ষেপে বলি, আসলে আমি ওই সেকেন্ড টাইমে অনেক বড় নিয়েছি। আমি আবারও বলছি যে ফার্স্ট তোমাকে একটা টপিকস খুঁজে বের করতে হবে। টপিকস মানে একটা ব্রড মানে স্পেকট্রাম। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ই কমার্স নিয়ে কাজ করছো, হ্যাঁ, অথবা তুমি এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছো, অথবা তুমি রুরাল মাইক্রোফিন্যান্স নিয়ে কাজ করছো, অথবা তুমি সাপ্লাই চেইন নিয়ে কাজ করছো, অথবা তুমি ফুড সিস্টেম নিয়ে কাজ করছো। এগুলো হচ্ছে ব্রড টপিক। ঠিক আছে, তো এরকম 5টা টপিক্স এর নাম বললাম, এরকম আরো টপিক্স আসতে পারে। ঠিক আছে, অথবা তুমি কাজ করছো হচ্ছে ধরো যারা হচ্ছে গ্রামীণ ওম্যান যারা আছে, ওম্যান এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছো, হ্যাঁ, অথবা ক্যাপাসিটি ডেভেলপ নিয়ে কাজ করছো। এগুলো হচ্ছে টপিক। এখন তুমি একটা টপিক পিক করো, কোন টপিকটা তোমার পছন্দ। ধরে নিলাম যে তোমার পছন্দ হচ্ছে এন্টারপ্রেনারশিপ, তোমার হচ্ছে পছন্দের টপিকস। ঠিক আছে, এখন অন্য যে টপিকস গুলো আছে সেগুলো বাদ দিয়ে দাও। এখন তুমি শুধুমাত্র এন্টারপ্রেনারশিপ নিয়ে তুমি ফোকাস করো। এখন তুমি দেখার চেষ্টা করো যে এন্টারপ্রেনারশিপের মধ্যে কি কি কাজ হতে পারে। আমি এন্টারপ্রেনারশিপ নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট নিয়ে কাজ করব, চ্যালেঞ্জেস নিয়ে কাজ করব, অপরচুনিটিস নিয়ে কাজ করব, নাকি তুমি যখন এগুলো নিয়ে সার্চ করবা
তখন তুমি নিশ্চয়ই কোনো জানা, সাধারণত আমরা কি করি, গুগল স্কলারে, ইনিশিয়ালি গুগল স্কলারে সার্চ দাও। গুগলে সার্চ দিলে হয় কি, গুগলে সার্চ দিলে জার্নাল পেপার ছাড়াও আরো অনেক পেপার আছে, ওটা তোমার সার্চিং এ টাইমটা বেশি কিল করবে। যেহেতু তুমি একটা একাডেমিক রিসার্চ তখন অনেকগুলো তুমি রিসার্চ টপিক পাবা। এই টপিকস গুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কিওয়ার্ডস গুলো তোমার জন্য মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে, কিওয়ার্ড আইডেন্টিফাই করবা, পারমুটেশন কম্বিনেশন করে সার্চ দিবা। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ এন্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, ওমান এম্পাওয়ারমেন্ট, এন্টারপ্রেনারশিপ ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, এরকম বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে তুমি সার্চ করো। রিসার্চ পাওয়ার পরে তুমি যে টাইটেলটা তোমার পছন্দ হবে বা যে টাইটেলটা মনে হবে তোমার রিলেভেন্ট, সেই টাইটেল গুলাকে তুমি আলাদা করবা। আলাদা করে তুমি অ্যাবস্ট্রাক্টটা পড়ে নিবা, খুব ছোট্ট করে অ্যাবস্ট্রাক্টটা পড়ে নিবা। অ্যাবস্ট্রাক্টটা পড়ে নেওয়ার পরে তোমার যদি মনে হয় যে না এই টপিকসটা আমার প্রয়োজনীয়, তাহলে এই পেপারটা তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা অথবা ডাউনলোড করার চেষ্টা করবা। আর যে টপিকসটা তোমার কাছে মনে হচ্ছে না যে তোমার প্রয়োজনীয়, সেই টপিকসটা তুমি সরাই ফেলবা, দরকার নেই, ওই টপিকসে তোমার কিল করার দরকার নেই। এরকম করে দেখবা যে তুমি 8 থেকে 10টা পেপার তোমার মোটামুটি তুমি আইডেন্টিফাই করতে পারবা যে পেপারগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। নাও তুমি এই পেপারগুলো খুব ব্রিফলি স্ক্যান করো। কি স্ক্যান করবা? তুমি দেখার চেষ্টা করবা এই পেপারের অবজেক্টিভস গুলো কি কি। ঠিক আছে, এটা মেইন ইম্পর্টেন্ট। প্রথমে আমি দেখবো অবজেক্টিভস গুলো কি কি। আচ্ছা, অবজেক্টিভ যদি ম্যাচ করে তাহলে তোমাকে দেখতে হবে যে তাহলে তার এই রিসার্চটা কি ওয়েতে হয়েছে, কারণ রিসার্চে কিন্তু বিভিন্ন ব্যাপার আছে, কিছু রিসার্চ হয় কোয়ালিটেটিভ, কিছু রিসার্চ হয় কোয়ান্টিটেটিভ। তাহলে এটাকে আমরা বলি রিসার্চ মেথড। রিসার্চ মেথড গুলো কি কি? তোমার যদি প্রফেসর চায় যে কোয়ালিটেটিভ রিসার্চ করবে, তাহলে তোমাকে পিক করতে হবে যে কোন রিসার্চ গুলো কোয়ালিটেটিভ। শোনো, একটা রিসার্চ কিন্তু তুমি ইচ্ছা করলে কোয়ালিটেটিভলিও করতে পারো, কোয়ান্টিটেটিভলি করতে পারো কোনো সময়। আবার কোনো সময় তোমার রিসার্চ অবজেক্টিভস বলবে যে এটা কোয়ালিটিভ রিসার্চ করতে হবে, এটা কোয়ান্টিটিভ রিসার্চ করতে হবে। একজন রিসার্চারের বা গবেষকের দুই স্কিলই থাকতে হয়। তারপরেও তোমার যখন অবজেক্টিভস গুলো তুমি দেখবা, সেই অবজেক্টিভস গুলো দেখে তুমি তোমার মতো করে অবজেক্টিভস আইডেন্টিফাই করার চেষ্টা করো। ঠিক আছে, এখন তুমি যখন তোমার মতো করে অবজেক্টিভস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবা, তখন তোমার সুপারভাইজারের হেল্প নিবা। সুপারভাইজার তোমাকে গাইড করবে, সুপারভাইজার তোমাকে বলবে যে এই অবজেক্টিভসটা সিলেক্ট করবা, তখন তোমাকে চিন্তা করতে হবে আমি অবজেক্টিভ অ্যাচিভ করবো কিভাবে। তাহলে অবজেক্টিভ অ্যাচিভের মাধ্যম কি? মেথোডোলজি। হ্যাঁ, তখন তোমাকে দেখতে হবে যে আসলে অন্য যে রিসার্চ গুলো থেকে আমি অবজেক্টিভ গুলো দেখেছি, ওই রিসার্চ পেপার গুলোতে কি ধরনের মেথোডোলজি আমার নিয়েছে, সেগুলো আমাকে চেক করতে হবে। সো আমার অবজেক্টিভস এর উপর বেস করে আমার হচ্ছে পার্টিকুলার একটা মেথোডোলজি পিক করতে হবে। এটা সার্ভে হতে পারে, এটা সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস হতে পারে, এটা ইন্টারভিউ হতে পারে, এটা কোয়ালিটেটিভ স্টাডি বা গ্রুপ স্টাডি বা ফোকাস গ্রুপ ডিসকাশন হতে পারে। ঠিক আছে, তো এইটা ডিপেন্ড করবে তোমার অবজেক্টিভস এর উপরে। তারপরে তুমি ডাটা কালেকশন করবা, তারপরে অ্যানালাইসিস করবা। বাট এটা একটা স্টেপস, এটা একটা লজিক্যাল স্টেপস, মানে একটার পর একটা আসবে, কান টানলে মাথায় আসার মতো। তুমি যখন তোমার টপিক সিলেক্ট করবা, তখন তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেল সিলেক্ট করলে তুমি তোমার অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। অবজেক্টিভ সিলেক্ট করলে তোমার মেথড সিলেক্ট করতে হবে। মেথড সিলেক্ট করতে ডাটা অ্যানালাইসিস সিলেক্ট করতে হবে। আর আলটিমেটলি তুমি ফাইন্ডিংস পেয়ে যাবা। তবে আমি তোমাদের বলবো যে সবার আগে তোমার উচিত হবে যে যেন তেন একটা রিসার্চ না করা। কারণ মাস্টার্স লেভেলে আমার যেটা ফিলোসফি সেটা হচ্ছে যে ভাই তুমি খুব ছোট্ট কাজ করে যাও, কিন্তু তোমার কাজটা যেন সাউন্ড হয়, ম্যাথোলজি যেন সাউন্ড হয়। হ্যাঁ, ছোট কাজ করে যাও, কারণ যতটুকু শিখবা ততটুকু তোমার লাভ। বিশাল কাজ করে কিছুই শিখলাম না, অনেক কিছু করলাম, এটা করে কোনো লাভ নাই। যতটুকু শিখবা ততটুকু তোমার লাভ। তো এটা একটা প্রসেস, একটা স্টেপ বাই স্টেপ তোমাকে এই প্রসেস গুলোর মধ্যে যেতে হবে। এই যে আমি বললাম, তুমি যদি 5টা থেকে 6টা রিসার্চ পেপার একটু মনোযোগ দিয়ে দেখো, বা তোমাদের সিনিয়র স্টুডেন্টদের যদি মাস্টার্স লেভেলে দেখো, তাহলে কিন্তু তুমি ব্যাপারগুলো বুঝতে পারবা। আর একটা ভালো টিপস দিই, যারা হচ্ছে হলে থাকো, হলে সাধারণত আমরা একসাথেই থাকি না, গাদাগাদি, সিনিয়র জুনিয়র একসাথে থাকি। যখন সিনিয়র আপুরা বা ভাইরা রিসার্চ করে, তখন মাঝে মাঝে ওদের ওখানে যায় একটু জ্বালাও যে ভাই কি করছেন, কেন করলেন, আচ্ছা এটা এইভাবে করলেন না কেন, অবজেক্টিভটা লিখছেন কেন, হ্যাঁ কিভাবে করছেন একটু জানান না, একটু দেখান না। অনেকখানি ইয়া হয়। পিয়ার লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। পিয়ার লার্নিং এ পিয়ারের কাছ থেকে যে লার্নিংটা আমাদের হয়,
সেটা কিন্তু আজকাল অন্য জায়গা থেকে পাওয়া যায় না। আজকাল অবশ্য আর একটা নতুন পিয়ার আসছে, যে পিয়ারটাকে আমি বলি যে ইউটিউব পিয়ার। ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। তো এটাও কিন্তু একটা টেকনিক্স, যে আমার কিছু কিন্তু এই যে সফট স্কিল গুলো হয়তো বা তোমার ইউটিউবে কেউ বলে না, বাট তোমার সুপারভাইজার হয়তো বলে, কিন্তু সুপারভাইজার সুপার বিজি, আমি নিজেও বিজি। আমার স্টুডেন্ট আসতে বলে পরে এসে পরে এসে পরে এসে পরে এসে এরকম আমি বলতে থাকি, কিন্তু তারপরেও সময় দিতে হয়। তো এখন যে কাজটা হচ্ছে যে তোমাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে আমি আজকে প্রথম কি শিখলাম, আজকের দিনে আমি কি শিখলাম, বা আজকে আমি নতুন কি জানলাম। আর এখন থেকে একটা কাজ করতে পারো, একটা ডায়েরি মেনটেন করতে পারো। হ্যাঁ, আমি যখন বাইক থেকে আসি তখন আমি অনেকগুলো ছোট ছোট নোটবুক কিনে আনছিলাম। কেন জানো? নোটবুকে আমি লিখি না, কিন্তু নোটবুক গুলো দেখতে সুন্দর এই জন্য নিয়ে আসছিলাম। তো এখনো কিন্তু এই নোটবুক গুলো আমি যেটা আমি শিখি বা যেটা আমার ইম্পর্টেন্ট, আমি একটা নোটবুকে লিখে রাখি, এটাতে এটা এখানে এটা এইভাবে। বাট আমার স্টুডেন্টদের জন্য বলি, হয়তো আমার স্টুডেন্টরা আমার প্রোগ্রামটা দেখছে, অনেকে বলছে স্যার তো এরকম করে না। অনেকে এসে বলে স্যার আমি তো টাইটেল ফিক্স করবো, একটা স্যার টাইটেল দেন, মানে এনএসটি সামনে এরকম একটা অবস্থা। তা আমি কিন্তু ওর দিকে হা করে তাকাই থাকি, আমি কি মাথায় নিয়ে টাইটেল নিয়ে ঘুরছি? টাইটেল নিয়ে তো ঘুরছি না। তুমি যখন আমার কাছে আসবা, তুমি তোমার টপিকস গুলা বলবা যে আমি এই টপিক্সে স্যার কাজ করতে চাই, বা আমার এখানে এখানে ইন্টারেস্ট আছে। তোমার সাথে ডিসকাশন করতে করতে টপিকস গুলো বেরোয়। হয়তো তুমি সার্চ করো, আমি সার্চ করছি, তোমার সাথে ডিসকাস করতে করতে আমার একটা টপিক বের, তখন আমি ওকে বলি যে ঠিক আছে তুমি এই টপিকসটা নিয়ে কাজ করো। তো মার্শাল্লাহ মানে ওরা মোটামুটি ভালো টপিকসই পিক করে এট দ্য এন্ড, এন্ড দে আর মোটামুটি স্যাটিসফাই, মানে সাকসেসফুল ইন গেটিং দ্য স্কলারশিপ এন্ড ফিনিশিং দ্যাট মানে দ্যাট ডিগ্রি। বাট আমি সবসময় নতুন টপিকসের কথা বলি না, বাট আমি যেটা কথা হচ্ছে যে আমি রিপিটেড টপিক পছন্দ করি না। একটা জায়গায় আমি রিসার্চ করে ফেলেছি, তো সেখানে আমার কাজ করার কোনো স্কোপ নাই। স্কোপ আছে কোথায়? আমার যেখানে উইকনেস। তোমার উইকনেস হচ্ছে আমার অপরচুনিটিস, এটা মনে রাখবা। তুমি যেখানে শেষ করছো আমি সেখান থেকে শুরু করব, এটাই হচ্ছে আমার রিসার্চ আমি পিছনে যাব না। ঠিক আছে? এখন যেহেতু ভ্যাকসিন চলে আসছে, করোনার ভ্যাকসিনকে আরো বেশি কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আমি চিন্তা করব। হ্যাঁ, আমি পিছনে ব্যাক করে যাওয়ার আমার কোনো আর স্কোপ নাই। সো সেরকমই রিসার্চ একটা অনগোয়িং প্রসেস, এবং এটা দিনে দিনে তার ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আমরা লুক ব্যাক করব না আমরা। এটা হচ্ছে আমার কথা। ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু সময় একদমই কম, আমাদেরকে আসলে আমাদের মনে অনেক জিজ্ঞাসা আছে এখনো, কিন্তু সময় খুবই কম। সেজন্য স্যারের কাছে শেষ প্রশ্নটা হচ্ছে যে স্যার, আমরা কি রিসার্চকে কেরিয়ার হিসেবে নিতে পারি? কারণ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষকরাই আসলে গবেষণা পেশার সাথে সংযুক্ত। আমরা কি আলাদাভাবে রিসার্চকে পেশা হিসেবে চাইছিলেন স্যার? সত্যি এক্সপিরিয়েন্স বলি, যেমন আমি তোমাকে বলেছি যে ধরো আমি কালকেও বলছিলাম যে আমি কেন এই প্রফেশনে আসছি, এটা আমার ওয়াইফকে বলছিলাম, ফ্যামিলিতে, মানে আমি বাসায় বলছিলাম কেন আসছি, এই কথা বলছিলাম। আমার মেইন কারণ আসছে যে আমি ফ্লেক্সিবল, আমার কাজের টাইম আমি নিজে ফিক্স করতে পারি। এটা একটা বড় ইস্যুজ আমার জন্য। কিন্তু আমার জন্য যে জিনিসটা হয় যে 9টা 5টা জবের চেয়ে, বা 9টা 5টার জায়গায় যদি আমি 7টার দিকে বাসায় আসি, 7টার পরে আমি ফ্যামিলিকে টাইম দিতে পারি। কিন্তু আমাদের জবে যারা রিসার্চ করে, বা যারা গবেষক, বা যারা ইউনিভার্সিটিতে কাজ করে, তাদের জন্য কিন্তু এই 9টা 7টা 9টা 5টা নেই। আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে রাতের বেলাও অনেক কাজ করতে হয়। হ্যাঁ, এইটা একটু ডিফিকাল্ট। বিদেশের লোকজন কিন্তু যারা কাজ করে তারাও কিন্তু কাজ করে, হাইলি কাজ করে, কিন্তু তারাও কিন্তু অনেক কাজ করে, কিন্তু যখন তারা ব্রেক নিবে তারা কিন্তু শুধু কাজ থেকে একবারে ব্রেক নেয়। কিন্তু বাংলাদেশে কিন্তু ওই ধরনের কালচারটা নাই, যে ব্রেক নেওয়ার কালচারটা নাই। তো আমি এই জন্য বলছিলাম যে দিস ইজ আমাদের কাছে মনে হয়, আমার বন্ধুরা বলে তোরা তো সপ্তাহে 2টা ক্লাস নিস বা 5টা ক্লাস নিস, তো সময়ের সময়। কিন্তু আমাদের কিন্তু সময় নেই। আমাদের কিন্তু ওই বাকি টাইমটা কিন্তু আমাদের এই যে স্টুডেন্টদের পেপার দেখা, অ্যানালাইসিস করা, নিজের রিসার্চ করা, নতুন পেপার সম্বন্ধে আইডিয়া করা, এগুলো করতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টাইম চলে যায়। এবং এই জন্য কিন্তু আমি বলবো যে রিসার্চের লাইফ কিন্তু এটা মাইজারি লাইফ, এটা কিন্তু পেইনফুল লাইফ। মাইজারি লাইফ নট অনলি দ্য ফাইন্যান্সিয়ালি, বাট অলসো দ্য মেন্টালি, সাইকোলজিক্যালি এটা কিন্তু প্রচুর একটা প্রেশার। তারপরে তুমি যে কোশ্চেনটা করছো যে যারা লাভ করে, যে যারা এই প্রফেশনটাকে লাভ করে, আমারও কর্পোরেটে যাওয়ার স্কোপ ছিল, কর্পোরেট ছেড়ে দিয়ে আসছি আমি। তো ব্যাপারটা হয়ে গেছে যে যারা লাভ করে তারা কিন্তু এই কাজটা করবেই, মানে তুমি যেটা লাভ করো, কষ্ট হলেও তুমি এই কাজটা করবা। গবেষণার করার জন্য তোমার বাংলাদেশের স্কোপটা কম ডেফিনেটলি, বাট
ইন্টারন্যাশনালি কিন্তু অনেক স্কোপ আছে। বাংলাদেশেও কিন্তু আজকে অনেক রিসার্চ স্কোপ তৈরি হচ্ছে। ডেভেলপমেন্ট ফার্ম গুলো আছে, ডোনার এজেন্সি গুলো আছে, তারা কিন্তু গবেষক চায়, তারা ফিল্ড ওয়ার্কার চায়। এবং যারা তোমরা এগ্রিকালচারে পড়াশোনা করছো, বিজনেস রিলেটেড পড়াশোনা করছো, ডেভেলপমেন্টে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু এখন হিউজ স্কোপ তৈরি হয়ে গেছে। শুধুমাত্র টিচার হলেই গবেষণা করতে হবে নট নেসেসারিলি, টিচার ছাড়াও কিন্তু তুমি গবেষক হতে পারো এবং ভালো গবেষক হতে পারো। আমি যতগুলো স্টুডেন্ট পাস করেছি তারা অনেকেই কর্পোরেট লাইফে জয়েন করেছে, বিভিন্ন কাজে জয়েন করেছে, কিন্তু তারা ডিড দ্য এক্সট্রিমলি গুড রিসার্চ। এবং আমি জানি যে তাদের যখন সময় আসবে তারা আবার রিসার্চ করতে ব্যাক করবে। কারণ বাংলাদেশের জন্য তো আমাকে আগে আমার ব্রেড অ্যান্ড বাটারের ব্যবস্থা করতে হবে। যখন ব্রেড অ্যান্ড বাটারের ব্যবস্থাটা শেষ হয়ে যাবে তারা আবার কিন্তু গবেষণা করতে আসবে, কারণ ওরা গবেষণার ইন্টারেস্টটা পেয়ে গিয়েছে। হ্যাঁ, গবেষণার ইন্টারেস্ট, তারা কিন্তু ব্যাক করে আসবে। তবে এট দ্য এন্ড আমি যেটা বলি যে তোমার যদি গবেষণার ব্যাপারে প্যাশনেট হও, you definitely take research as a profession. Why not? কারণ সবাই রিসার্চার হতে পারে না। তোমার মাথায় তুমি যে জিনিসটা চিন্তা করছো সেটা আরেকজন নাও চিন্তা করতে পারে। সো তোমার কিছু কিছু দেওয়ার আছে, ঠিক আছে? লাস্টে আমি যে শেয়ারটা করছিলাম যে দেখো যে আমাদের কিছু এখন কিন্তু মৌলিক কাজ করার একটা স্কোপ চলে আসছে। ঢাকা ভার্সিটিতে যে রিসেন্ট জিনিসটা হয়েছে, যাতে দেখা যে একজন একটা পেপার কপি করেছে, হ্যাঁ, তার সুপারভাইজার কিন্তু সুপারভাইজারের নাম দিয়ে করেছে। এই কাজটা আমার কখনো করা যাবে না। কারণ এই কাজটা কেন করা যাবে না? কিন্তু তোমার যে রিসার্চ, তোমার যে থিসিস, স্টুডেন্ট যখন থিসিস করে, থিসিসটা কার জানো? থিসিসটা কিন্তু স্টুডেন্টের, সুপারভাইজারের না। আমি যতই ওখানে কারেকশন করে থিসিসটাকে পেপার রেডি করে দেই না কেন, ক্রেডিট গোস টু ইউ, ইট ইজ ইউর অ্যাচিভমেন্ট, ইট ইজ নট মাই অ্যাচিভমেন্ট। ওয়েল, ওই থিসিস থেকে যখন আমি পেপার করব তখন এটা হচ্ছে আমাদের দুজনের কন্ট্রিবিউশন। তো আমার কথা হচ্ছে যে আমরা যখন মৌলিক কাজ করি তাহলে কিন্তু এই কনফিউশনটা থাকা উচিত না। কিন্তু বাংলাদেশের কালচার অনেক সময় কি হয়ে যায়, স্টুডেন্টরা খুব প্রেশারের মধ্যে পেপার দেয়, সুপারভাইজাররা অনেক সময় দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে জমা দিয়ে দাও। আমি দেখছি, কিন্তু ওই যে বাংলাদেশে যে একটা আমরা প্লাজারিজম টেস্ট করি না, আমাদের টার্নিটিন নাই, হ্যাঁ, টার্নিটিন বা এই ধরনের সফটওয়্যার গুলো নাই। আমি তো অনেকদিন ধরে আমাদের ইউনিভার্সিটিকে বলছি, স্যারদের, সিনিয়র স্যারদের বলছি যে আমাদের এই প্লাজারিজম ডিটেকশন সফটওয়্যার সবার থাকতে হবে, নট অনলি ফ্যাকাল্টি, এভরি স্টুডেন্ট শুড ইউজ ইট, সবার জন্য অ্যাক্সেস থাকতে হবে। কারণ এইগুলো যদি থাকে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় কপি করছি, আমাদের কাজটা অরিজিনাল হচ্ছে কিনা। আজকে যদি এই কালচার থাকতো তাহলে কিন্তু কোনো ইউনিভার্সিটি এই কাজটা হতো না। সো এটা কিন্তু একটা মানে দুঃখজনক ব্যাপার। কারণ অনেক সময় যেটা হয় কি যে ফ্যাকাল্টিরা এত সময় পায় না। একটা ফ্যাকাল্টি যেমন একটা সেমিস্টারে 5টা থেকে 7টা স্টুডেন্ট পর্যন্ত আমাদের ডিলস করতে হয়, খাতা দেখা আছে, ক্লাস নেওয়া আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা খুব ইনডেপথ দেখতে পারি না, তখন এই প্রবলেম গুলো হয়ে যায়। এই জন্য আমি বলবো যে যখন একটা স্টুডেন্ট লিখার চেষ্টা করে, যখন একটা স্টুডেন্ট কোনো কিছু লিখার চেষ্টা করে, তোমরা এখন থেকেই লিখা প্র্যাকটিস করো, সেটা বাংলা হোক আর ইংলিশ হোক। তোমরা তো খুব সুন্দর কথা বলো, এখনকার স্টুডেন্টরা দেখি যে সবাই খুব সুন্দর কথা বলে, প্রেজেন্টেশন করছো, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করছো। এখন আস্তে আস্তে একটু লিখার প্র্যাকটিস করো। যখন লিখার প্র্যাকটিসটা হবে, রিফ্রেজিং যেটাকে আমরা বলি, এই রিফ্রেজিংটা যখন হবে তখন কিন্তু তুমি গবেষক হিসাবেও তুমি ভালো হবা এবং তোমার লেখাটাও ভালো হবে, তোমার রিসার্চটাও ভালো হবে। আর এই ধরনের ঘটনা, অ্যাক্সিডেন্টাল ঘটনা আসলে কারো সাথেও ঘটবে না, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে আসলে রিসার্চার হওয়ার জন্য ডেফিনেটলি আমাদের স্কোপ আছে। এখন হচ্ছে ওয়ার্ল্ডটা হচ্ছে ফ্ল্যাট, ইন্টারনেটের যুগ। হ্যাঁ, তুমি এখানে বসো, বাংলাদেশে বসেও তুমি ভালো কাজ করতে পারবা, বাংলাদেশে বসেও তুমি ভালো একটা রিসার্চ গ্রুপের সাথে কমিউনিকেশন করতে পারবা, হ্যাঁ, অনলাইনে মিটিং করতে পারবা, তাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবা, সেখানে পড়তে যেতে পারবা। ওয়াই নট? মাই কোশ্চেন ইজ ওয়াই নট? তুমি তো আমাদের ছেলেরা তো ভালো করছে, তোমার আমি যেখানে আসছি কুড বি পসিবল দ্যাট তোমরা এর চেয়ে ভালো কোথাও যাচ্ছ যদি এখন থেকে সেই চিন্তাটা শুরু করো। কারণ আমাদের সময় গাইডেন্স দেওয়ার লোকের অভাব ছিল, ইন্টারনেট এত এক্সপ্লোর ছিল না, আমাদের জন্য সহজলভ্য ছিল না, আমরা জানতাম না সার্চিং কিভাবে করবো, আমরা জানতাম না রিসার্চ কিভাবে করবো, আমরা জানতাম না প্লাজারিজম কি, আমরা জানতাম না যে কোয়ালিটি রিসার্চ কিভাবে করতে হয়। এখন তো আমরা জানি, এখন তো আমাদের লার্নিং এর স্কোপ আছে। সো এই জন্য আমি বলছি যে why not? তোমার প্যাশন থাকলে ডেফিনেটলি তোমরা এই প্রফেশনে আসতে পারবা, ডেফিনেটলি। বাট টিচার না হলে যে রিসার্চ বন্ধ হয়ে যায় তা না, টিচার্স এর বাইরেও অনেক রিসার্চার খুব ভালো কাজ করছে, আমাদের ফর্মার অ্যালামনাইরা খুবই ভালো কাজ করছে। আমি নাম মেনশন করছি না, কারণ দুজনের নাম মেনশন করলে আরো দুজন মন খারাপ করবে। দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল।
হ্যাঁ, ইন্টারন্যাশনালি ভালো কাজ করছে। সো তোমাদের জন্য একটা স্কোপ আছে এই আর কি। অন্য কারো কোনো কোশ্চেন আছে কি, কোনো কোশ্চেন আছে কিনা? কারোর কোশ্চেন থাকলে স্যারকে করতে পারো। হ্যাঁ, ডিরেক্টলি কোশ্চেন করতে পারো আর কি। আচ্ছা, আইটি একটা কোশ্চেন এখানে আমি দেখছিলাম, অর্পণ বলছিল যে আইটি সেক্টরে আমাদের স্কিল বাড়াতে পারি। আচ্ছা, এই জন্য আসলে ফর্মালি কিছু ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে তোমরা তোমাদের এখন এই যে করোনার সময় সবাই বাসায় ছিল, অনেকে ট্রেনিং করছে, ওকে ফাইন, যে সার্টিফিকেট গুলো তোমরা পাচ্ছ ডেফিনেটলি তোমরা তোমাদের সিভিতে রাখো, বাট তোমাদের ট্রেনিংটা শুধুমাত্র যেন সার্টিফিকেট সর্বস্ব না হয়, এটা আমার কথা। অনলাইনে তুমি ট্রেনিং করছো, সময় নষ্ট করছো, বা নষ্ট না মানে ইউটিলাইজ করছো, বাট একটা সার্টিফিকেট পেয়ে গেলে আমার কাজ বন্ধ, আমি তো এই ব্যাপারটা জানি, এইটা যেন না হয়। শুধু সিভিতে লেখার জন্য যেন সার্টিফিকেট অর্জন তোমার ট্রেনিং এর অবজেক্টিভস না হয়, তোমার ট্রেনিং এর অবজেক্টিভস হয় যেন রিয়েলি তুমি একটা স্কিল লার্ন করলে এবং সেই স্কিলটা তুমি পরবর্তীতে ইউজ করতে পারো। সো এই ক্ষেত্রে আমি তোমাদের অবভিয়াসলি বলবো, তোমরা যেহেতু নিউ জেনারেশনের স্টুডেন্ট, তোমাদের ডেফিনেটলি ইকোনোমেট্রিক্স, ডাটা অ্যানালাইটিক্স, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল, হ্যাঁ, প্রেজেন্টেশনের স্কিল গুলো যেই জন্য আছে, এই ধরনের যে স্কিল গুলো আছে, এই স্কিল গুলোতে তোমাদের ডেভেলপ করতে হবে। তোমরা অনেকে ডিবেট করো, কিন্তু এখন ডিবেট বাদ দিয়েও তো তোমরা গ্রুপ গ্রুপ করে তোমরা প্রেজেন্টেশন স্কিল প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, নিজেরা গ্রুপ গ্রুপ করে প্রেজেন্টেশন, কারণ ডিবেট একরকম, প্রেজেন্টেশন স্কিল একরকম। বিজনেস ইনোভেশন কম্পিটিশনে তোমরা অংশগ্রহণ করো, ওখানে প্রেজেন্টেশন করো, সো ওটাও কিন্তু এক ধরনের প্র্যাকটিস তোমাদের মধ্যে। তো এই জিনিসগুলো তোমাদের করতে হবে। এখনকার যুগে কে চায়, কি চায়, এখনকার যুগে মানুষ চায় যে তোমার কি সার্টিফিকেট আছে ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে তুমি এই কাজটা ঠিক মতো করতে পারো কিনা। সো যতটা পারো তোমার তোমার মানে এটাকে আমি কি বলি যে উইপেন অ্যাড করো তোমার তোমার ভান্ডারে, হ্যাঁ, তোমার স্কিল গুলো অ্যাড করো, তোমার রাইটিং ইউর স্কিল, প্রেজেন্টেশন ইউর স্কিল, অ্যানালিটিক্যাল রিজনিং ইউর স্কিল, হ্যাঁ, এই স্কিল গুলো তোমরা যত পারো তত তোমরা অ্যাড করার চেষ্টা করো, এবং যেগুলো হচ্ছে তোমাদের হয়তোবা তোমাদের ক্যারিয়ারে হয়তোবা সাহায্য করবে, নট অনলি রিসার্চ বাট অলসো ক্যারিয়ারও সাহায্য করবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসলে সেশনটি শেষ করতে ইচ্ছা করছে না স্যার, কিন্তু তারপরেও শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন, আর আমাদের সঙ্গে এতক্ষণ যারা যুক্ত ছিল তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, গুড লাক। ওকে, বাই বাই। আসসালাম।